এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহূত এই সাংবাদিক বৈঠকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ব্রাত্য বসু এবং আমার সঙ্গে আছেন আমাদের দলের অন্যতম মুখপাত্র সম্মানীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক। দেখুন, এই নির্বাচন কমিশন যে কাণ্ডটা শুরু করেছে এবং এই জ্ঞানেশ কুমার, এটা একটা স্বৈরতন্ত্রকেও এবার লজ্জা দেবে। 1939 সালে হিটলার যখন 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু করে, তো তারা প্রথমে সুদেতনল্যান্ড, চেকোস্লোভাকিয়ার সেই অংশ দখল করেছিল এবং গিয়ে প্রথম যে কাজটা হিটলার করেছিল সেটা হচ্ছে যে সেই ওই অঞ্চলের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। এবং এই কাজে হিটলারের প্রচার মন্ত্রী, সব থেকে বেশি যিনি সাহায্য করেছিলেন, তার নাম ছিল জোসেফ গোয়েবলস। মিথ্যা কথা বলা, ভুল কথা বলা, ক্রমাগত একটা ভুল প্রচার চালিয়ে যাওয়া, এগুলো তো ছিলই। সেই সঙ্গে মানুষের গণতন্ত্র, মানুষের বেসিক ভোটাধিকার কেড়ে নেওয়া, সেগুলোও তো ছিল। কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে অমিত শাহ, নরেন্দ্র মোদীর নেতৃত্বে জ্ঞানেশ কুমার যেটা করছেন, সেটা সিম্পল একটা ওয়ার, যুদ্ধ। বাংলার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হয়েছে। রাতারাতি এখানে 15 জন আমাদের রিটার্নিং অফিসার, 73 জন রিটার্নিং অফিসারকে বদলে দেওয়া হয়েছে। মোট পশ্চিমবঙ্গ জুড়ে 84 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে। এই 84 জনের মধ্যে একজনের নামই দেখুন, আপনারা বুঝতে পারবেন। তাকে নিয়োগ করা হয়েছে আমাদের সীমান্তবর্তী এলাকা, মানে মালদা এবং বিহার, সেই সীমান্তবর্তী এলাকার 4টে জায়গায়: মোথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর এবং মানিকচক। এই ভদ্রলোকের নাম, এই 84 জন অবজারভারের অন্যতম, তার নাম জয়ন্ত কান্ত। এবার আপনারা বুঝতে পারছেন, বাংলা বিহারের বর্ডার, সেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী ঠিক ওই পার্শ্ববর্তী এলাকায় একজন বিজেপির অ্যাক্টিভ নেত্রী। ছবিটা দেখান। ইনি আমাদের অবজারভারের স্ত্রী। শোনা যাচ্ছে এই আসন্ন যে জামুই সিট বিহারের, এই 29 লোকসভায়, এই জামুই সিট থেকে নাকি এই এনার স্ত্রী, এই ভদ্রমহিলা, ইনি বিজেপির ইনি সম্রাট চৌধুরীর হাত থেকে এই বিজেপির পতাকা নিচ্ছেন, যিনি বর্তমানে এখন বিজেপির উপমুখ্যমন্ত্রী, এবং যাকে সামনে রেখে ভ্যানিশ কুমার আরেকজনকে ভ্যানিশ করে দিয়েছেন, সে নীতিশ কুমারকে। কুমার পদবী থাকলেই যে ভ্যানিশ করবেন না এমন কোনো কথা নেই, বিজেপি বিরোধী হলেই ভ্যানিশ করতে হবে, তা নীতিশ কুমারকে ভ্যানিশ করে দিয়েছে। এর স্ত্রী, এর স্বামী হচ্ছেন আমাদের এই মালদার যে 4টে এলাকার যে অবজারভার, সে জয়ন্তকান্ত, তার স্ত্রী এনি। ভেবে দেখুন, মানে একটা সন্ধে বাংলা 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো। এই রকম আসলে আমাদের প্রশাসনের পুরো নিরাপত্তা কাঠামোকে পুরো ভেঙে দেওয়া হচ্ছে। মোট কতজন অফিসার চেঞ্জ হয়েছে সেই ডিটেলটা পার্থ আরো আপনাদের বলবেন, যে কজন অফিসার চেঞ্জ হলেন, কিভাবে হলেন, কত তাড়াতাড়ি হলেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে যেভাবে হোক, পশ্চিমবঙ্গ সরকারকে সম্পূর্ণ খোলনলচে বদলে দেয়। একে বলে শাহী সংবাদ। আপনাদের মনে পড়বে অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত নাটক শাহী সংবাদ। এই হচ্ছে শাহী সংবাদ, যে শাহী প্রশাসনের আস্বাদ নিতে কেমন লাগে দেখো। জ্ঞানেশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়াই করতে যাওয়াটাকে পার্সোনালি নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে সারা ভারতবর্ষে তার যে বিরোধিতা, যেটা এখন কাল্ট হয়ে গেছে, এটা তিনি মানতে পারছেন না। দিল্লিতে উনি আমাদের নেত্রী এবং নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, অভব্য ব্যবহার করেছেন। কলকাতায়
আমাদের দলীয় মুখপাত্রদের সঙ্গে, রাজ্যের মন্ত্রীর সঙ্গে উঁচু গলায় কথা বলেছেন। তৃণমূল কংগ্রেসের কোন প্রতিনিধি দেখলে ভারতীয় গোয়েবেলসের এখন যাকে বলে জিনা হারাম হয়ে যাচ্ছে। এই জিনা হারাম হয়ে যাওয়া এটা মানে কি পরিমাণে গেছে যে ভাবুন, কেরালায় আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী কমিশনের অফিসে একটা স্ট্যাম্প পড়েছে, শিলমোহর, যে নথি দেখাচ্ছে আপনাদের, প্রেসের সামনে প্রেস কনফারেন্সে হয়েছে এটা। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপির দলীয় শিলমোহর। কিভাবে সরকার এবং দলকে একটা একাকার করে দিতে হয়। ওই হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবেলসের পর আবার এই জ্ঞানেশ কুমাররা দেখাচ্ছেন, বলছেন এটা হিউম্যান এরর। আসলে আপনাদের মনকে এটা প্রতিফলিত করছে। এই যে এমসিসি চলাকালীন এই একটার পর একটা বদল হচ্ছে। মনে রাখবেন, আমাদের উপর এইটা হচ্ছে, আর ভোটের দুদিন আগে সমস্ত এমসিসি কে বুড়ো আঙুল দেখিয়ে তোয়াক্কা না করে ভোটের দুদিন আগে বিহারে নীতিশ কুমারের সরকার মহিলাদের টাকা ঘোষণা করেছিল, যা কোনো প্রতিশ্রুতি ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর, নির্বাচন বিধি লাগু হয়ে যাওয়ার পর ঘোষণা করা যায় না। এটা বাচ্চা ছেলেও জানে। তো সেটাও এখানে হচ্ছে। এটা আমরা বলতে চাই, এই সেই জ্ঞানেশ কুমার, এই সেই নির্বাচন কমিশন, 200-র বেশি নাগরিকের মৃত্যুতে যারা নীরব ছিল, 60 লক্ষ মানুষের বাদ পড়ে যাওয়ার পর তারা কোনো উচ্চবাচ্য করেনি। মহামান্য সুপ্রিম কোর্ট যখন রায় দেয় যে সমস্ত অ্যাডিশনাল তালিকা বা সাপ্লিমেন্টারি তালিকা যে বার করতে হবে, সেই কাজটাকে ইচ্ছে করে তারা প্রলম্বিত করলো। সুপ্রিম কোর্টকেও তারা অগ্রাহ্য করতে চাইলো। ভারতবর্ষের গণতান্ত্রিক যে কটা পিলার ছিল তাদের সব কটাকে তারা ভাঙতে ভাঙতে, খাওয়াতে এটা প্রায় তাদের দলীয় কার্যালয়ে পরিণত করেছে। আমরা সত্যিই একটা হিটলারীয় শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং বাঙালির বিরুদ্ধে এই যুদ্ধ ঘোষণা, ওয়ার, এটা প্রায় আমি বলবো যে পন্থায় তারা করছেন। এটা দৈপান হ্রদের ধারে দুর্যোধনকে যেভাবে ভীম হাঁটুর নিচে গদা মেরে বেআইনি ভাবে মাটিতে শুইয়ে দিয়েছিল, তৃণমূল কংগ্রেসকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা শোয়াতে পারবেন না। ওই ভাঙা হাঁটু নিয়ে জোড়া লাগিয়ে বাংলার হয়ে এই যে মানুষের যাদের ভোটাধিকার হরণ করলেন, এই প্রশাসনিক খোলনলচে বদলে দিলেন, আপনার ক্যাডারের স্বামীকে এখানে এনে অবজারভার করলেন, সমস্ত আরো রিটার্নিং অফিসারদের বদল করলেন, পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ সরিয়ে দিলেন, বাইরে থেকে 73 জন পুলিশ অবজারভারকে এনে আমাদের বঙ্গদেশের ঘাড়ের উপর বসিয়ে দিলেন। এর সমস্ত বদলা কিন্তু মহাকালের খাতায় লেখা হচ্ছে। আপনারা এই সময় ইনস্ট্যান্ট, এই সময়ের উপর দাঁড়িয়ে পাচ্ছেন, কিন্তু ইতিহাস শুধুমাত্র এই সময়ের উপর দাঁড়িয়ে রচনা হয় না। এর একটা অতীত আছে, এর একটা ভবিষ্যৎ আছে, তাকে মহাকাল বলে। তা সমকালে বসে যা করছেন ভাই, মহাকালের খাতায় তা লেখা হচ্ছে, এবং এর দেনা আপনাদের চুকোতে হবে। সেটার আরো বিশদে বা আরো অন্যান্য পয়েন্ট আপনাদের সামনে বলার জন্য এখন আমি আমার সতীর্থ পার্থভূমিকে অনুরোধ করছি। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে। হ্যালো, সম্মানীয় শ্রী ব্রাত্য বসু বিস্তারিতভাবে আপনাদের বলেছে। আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, এক সন্ধ্যায় 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। এক সন্ধ্যায় 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের সাথে আলোচনা না করে 11 জন জেলা শাসককে সরিয়ে দেওয়া হয়েছে। 84 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে। তার একজন জয়ন্ত আপ্তে সম্পর্কে কাপ্ত সম্পর্কে আমাদের সম্মানীয়
মন্ত্রী শ্রী ব্রাত্য বসু বিস্তারিতভাবে আপনাদের বলেছেন তার স্ত্রী বিজেপির নেত্রী বিহারের। অন্যান্য আরো 4টে রাজ্যে নির্বাচন হচ্ছে। আপনি কোনো জায়গাতেই এই ধরনের ব্যবস্থা খুঁজে পাবেন না। রাতারাতি আমাদের এই রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, এডিজি, আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক শীর্ষস্থানীয় ব্যক্তিদের, যারা বাংলার অলিগলি চেনে, বাংলার ভূগোল সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং বসানো হচ্ছে অমিত শাহর মনোনীত লোকদের, যিনি পছন্দ করেন তার নির্দেশ অনুসারে কাঠপুতলির মতো ব্যবহার করছে ভারতবর্ষের নির্বাচন কমিশনার। আমরা এর আগে প্রচুর নির্বাচন কমিশনারকে দেখেছি এবং নির্বাচন কমিশন যেহেতু তাদের একটা নিজস্ব পেরিফেরি আছে, তাদের একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে, তাদের একটা নির্দিষ্ট গরিমা আছে, সেই গরিমাকে পুরোপুরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহর অঙ্গুলি হেলনে জ্ঞানেশ কুমার সেটাকে একটা হাসির পর্যায়ে নিয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে 60 লক্ষ লোকের নাম ছিল সেটা নিয়ে কেন কোর্টে গেলেন, কেন হিটলারের মনোভাবা সম্পন্ন অমিত শাহের কাঠপুতলিয়া জ্ঞানেশ কুমারের সমস্ত অত্যাচার সহ্য করে নিলেন না, কেন ভারতবর্ষের মানুষের সামনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতীক হয়ে উঠলেন, কেন 193 জন সাংসদ ওনার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনলেন। তাতে যদি কেউ ভদ্রলোক হতো, কারোর চামড়া যদি এত মোটা না হতো, তাহলে তিনি পদত্যাগ করতেন। একজন নির্বাচন কমিশনারের কাজে যখন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে, তার মানে সুপ্রিম কোর্ট এটাকে মান্যতা দেয় যে নির্বাচন কমিশনার তার যে কাজটা করার কথা ছিল সেটা করছেন না, এবং করছেন না বলেই সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এবং জাজেদের নিয়োগ করতে হয় যে প্রকৃত তথ্য যাচাই করার জন্য। অর্থাৎ এটা এক প্রকারে নির্বাচন কমিশনারের উপরে আস্থা নেই সেটা প্রমাণ করে দেওয়া। যার উপরে আস্থা নেই তারপরেও তিনি শুধু অমিত শাহর কাঠপুতলি হিসেবে অঙ্গুলি হেলনে তিনি বাংলাকে পর্যদস্ত করবার জন্য যা যা কাজ করা দরকার তিনি করে দিচ্ছেন। ব্রাত্যদা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ইতিহাস শুধু বর্তমান নয়, তার একটা অতীত আছে, তার একটা ভবিষ্যৎ আছে। জ্ঞানেশ কুমারকে ভবিষ্যতে এর জবাব দিতে হবে, তিনি প্রস্তুত থাকুন। এর জবাব ভারতবর্ষের মানুষ নেবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে লড়াই করছেন সেটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে শুধু নয়, সেটা বাংলার মানুষের জন্য শুধু নয়, এটা ভারতবর্ষের আগামী দিনের এই যে নির্বাচন তাকে কলুষিত করার, তাকে কুক্ষিগত করার এবং সারা ভারতবর্ষের প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার যে জঘন্য চক্রান্ত অমিত শাহ, নরেন্দ্র মোদীরা জ্ঞানেশ কুমারকে কাঠপুতলি হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষকে কুক্ষিগত করার চেষ্টা করছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর, তার প্রতিবাদ, সেটা ভারতবর্ষের মানুষকে সাহস যোগাচ্ছে যে একজন নেত্রী বাংলার বুকে আছেন যিনি অমিত শাহ, নরেন্দ্র মোদী, জ্ঞানেশ কুমারের এই মুখোশটা খুলে দিতে পারেন। অর্থাৎ আজকের দিনে হয়তো এই লড়াইটা বাংলার, কিন্তু 4 মের পর এই লড়াইটা ভারতের। এই লড়াইয়ের প্রতিধ্বনি বাংলা থেকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তরে ছড়িয়ে পড়বে, এটা আমরা বিশ্বাস করি এবং ইতিহাস ভবিষ্যতে এটা প্রমাণ করে দেবে মমতা ব্যানার্জির এই আন্দোলনটাই এই হিটলার, এই গোয়েবলসদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করেছিল, যে হিটলার, যে গোয়েবলসকে সরানোর জন্য মুখ্য ভূমিকা পালন করেছিলেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সহযোগী আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। আমাদের এটুকুই বলার, কিন্তু দিনের শেষে সেই একটাই কথা বলবো, যতই বহিরাগতদের অত্যাচার হোক, যতই বহিরাগতরা বাংলার কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করতে চাক, যতই বহিরাগতরা বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা করুক, আপনারা তো অবাক হয়ে যাবেন শুনলে গতকাল মধ্যরাত্রে যে লিস্ট বার করা হয়েছে, কেউ জানে না কতজন ভ্যালিড হলো, কেউ জানে না কতজন বাদ পড়লো। এই যে স্বেচ্ছাচারিতা,
এই যে জঘন্য ধরনের ব্যবহার গণতান্ত্রিক মানুষের প্রতি, এর বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিবাদ জানাবে। আমার নাম আছে, আমার পরিবারের নাম কেটে দিয়েছে, আমি সহ্য করব? বাংলার মানুষ সহ্য করবে? প্রত্যেকটা ঘরে গিয়ে দেখুন, কারুর না কারুর নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এরা রেখে দিয়েছে। আমার তাই বক্তব্য, যত হামলা হোক, যত অত্যাচার হোক, যত গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হোক, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন, যারা প্রকৃত ভোটার তাদের জন্য সর্বশেষ রক্তবিন্দু দিয়ে লড়বো। আমরা শেষ কথা একটা কথাই বলি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আমি আমার সাংসদের কথার সঙ্গে আমার সতীর্থর কথার সঙ্গে একটা কথাই খালি যুক্ত করব। উনি যাকে কাঠপুতুল বলছেন তিনি মোটেও কাঠপুতুল নন, তিনি হচ্ছেন আসলে কথা বলা পুতুল। মানে আপনারা জানে দেখবেন যে ওই মেলায় একটা খেলা দেখায় কথা বলা পুতুল, যাকে ইংরেজিতে বলে ভেন্ট্রিলোকুইলিজম। তাতে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর কোলে এখন বসে আছেন আমাদের নির্বাচন কমিশনার, এবং ওখানে কি হয় মেলায় বলে, ও নিজের গলায় বলে কিরম গরম পড়েছে। সত্যজিৎ রায়ের বিখ্যাত গল্প ছিল ভূত, ওখান থেকে পুতুল বলল খুব গরম খুব গরম। আচ্ছা তাহলে কি করা যেতে পারে এখন? এই গরম থেকে ছাতা ব্যবহার করুন। এই ভেন্ট্রিলোকুইজম, এইটা এই কথা বলা পুতুলের অবস্থায় পরিণত হয়েছেন আমাদের ভারতের নির্বাচন কমিশনার। স্বরাষ্ট্রমন্ত্রীর কোলে বসে থাকা তিনি একটি ওই কথা বলা পুতুল মাত্র। তা এইটা যেভাবে গণতন্ত্রের সমস্ত পিলার, পার্থ যা বললেন যে গণতন্ত্রের সমস্ত পিলার ধ্বংস হয়ে গেছে, তারপরেও যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আমি এবার আপনাদের প্রশ্ন করার জন্য বলছি যে আপনারা যদি চান প্রশ্ন করতে পারেন। বুঝতে পারলাম না। বিজেপির সিম্বল কেরালায় যেটা দেখা গেছে তো বলে, ওই তো মুখ্যমন্ত্রী তো বলেছেন, দিদি বলেছেন তো ওটা। আর এটা 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 তো অভিষেকও এটা নিয়ে বোধহয় কথা বলেছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে কেরালার সিইও যে অফিস, নির্বাচন কমিশনের অফিস, তাতে একটা নথি, ওরা যখন প্রেস কনফারেন্স করছেন একটা নথিতে দেখা যায় বিজেপির একটা শিলমোহর আছে, স্ট্যাম্প আছে। পরে ওরা যখন এটা নিয়ে মিডিয়া অনেক কথাবার্তা হল্লাবোল শুরু করে, তখন তারা গিয়ে বলে যে এটা হচ্ছে হিউম্যান এরার। কিন্তু এটা হিউম্যান এরার না হিউম্যান সাইকোলজি, সেটাই আমার সন্দেহ আছে। মানে বিজেপি পার্টি অফিস থেকেই ওইটা তৈরি হয়ে ওই নথিপত্র গেছে কিনা এটা নিয়ে সংশয় রাখার পর্যাপ্ত কারণ আছে। কান্তকে নিয়ে আপনারা কি ইলেকশন কমিশনে কোনো কমপ্লেইন করবেন? আর যেহেতু মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর অরণ্যে রোদন হবে, অরণ্যে রোদন। মানে এতে আবেদন করেও কোনো লাভ নেই। এই ৭৩ জনের মধ্যে থেকে এটা একটা সবাই বিজেপি ক্যাডার বেরোলো, তার স্ত্রী। বাকি ৭২ জনের ক্ষেত্রে দেখুন কি হয়। হ্যাঁ, বাকি ৭২-এ কার কোন স্বামী, কার কখন স্ত্রী বা ছেলে মেয়ে, জামাইবাবু, শালি, কারা কারা বেরোয় এবার দেখুন। বিজেপি তো বলতেই পারে একজন একজন সরকারি অফিসার তার স্ত্রী বা তার আত্মীয় তো বিজেপি বলতে পারে। আরে কি হচ্ছে আপনারাও জানেন কোত্থেকে। আরে অবশ্যই অবশ্যই পারেন। যেমন এটা এটা বিজেপির পক্ষে বলা খুব স্বাভাবিক। যেমন কিনা যখন আপনারা যাকে ভগবান বলতেন, হ্যাঁ, তিনি যখন গিয়ে বিজেপির টিকিট নিয়ে তমলুকে লড়লেন, তখন আর সেই ভগবানের আলখাল্লা খুলে গেল, জব্বা খুলে গেল। যখন এরপর আমরা দেখবো হয়তো যে যখন কলকাতা পুলিশ কমিশনার লাস্ট ইলেকশনে সরানো হলো, তারপর তিনি তারপরে ইলেকশনে জগদ্দলের ক্যান্ডিডেট। হয়তো এরপর আমরা দেখবো ৭৩ জনের মধ্যে একজন, কাউকে আমি পার্থক্য এখন থেকে বলে রাখবো, হয়তো পার্শ্ববর্তী নোয়াপাড়ায় ক্যান্ডিডেট হবে কেউ। হয়তো এই যে এই তিনি তার কান্ত নিয়ে, তার ওই সুকান্ত নিয়ে তিনি যে আবার নোয়াপাড়া বা অন্য কোথাও ব্যারাকপুরে যে পরের ইলেকশনে ক্যান্ডিডেট হবেন না, তাই বা কে জানে। আর পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে যে যা তেল আছে ক্রুড অয়েল সেটা আর 9.5 দিন চলবে গোটা দেশে। আরে পেট্রোলিয়াম মন্ত্রী তো সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। হরদীপ পুরী তো দাঁড়িয়ে বলেছিলেন 100, আমাদের এই দেখুন, আমি একটা পয়েন্ট আমি বলিনি, আমি যা ছোট্ট বলিনি, মনে রাখবেন আপনারা যাকে নিয়ে প্রশ্ন করলেন সে নির্বাচন কমিশনার। তৃণমূল যখন ইমপিচমেন্টের প্রস্তাব আনে, 193 জন সাংসদ তাকে ইমপিচ করার কথা বলে, সেখানে উনি কোনো তখন প্রতিক্রিয়া দেখাননি। উনি এই আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী, যার নাম কোন একটা ফাইলে নাকি আছে, আপনারা ভালো বলতে পারবেন,
হ্যাঁ, তা তিনি দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে চিন্তা করার কোনো কারণ নেই। একটার পর একটা লোক গ্যাসের লাইনে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। আর বিজেপি আমাদের কতবার লাইনে দাঁড় করাবে আমরা জানি না। বিজেপি আমাদের লাইনে দাঁড় করিয়েছে ডিমনিটাইজেশনের সময়, বিজেপি আমাদের লাইনে দাঁড় করিয়েছে কোভিডের সময়, বিজেপি আমাদের দাঁড় করিয়েছে এসআইআর এর সময়, বিজেপি আমাদের দাঁড় করিয়েছে গ্যাসের সংকটের সময়। তা আমরা শঙ্খ ঘোষের কবিতা ধার করে ভারতবাসী এবার বলবে আমরা লাইনেই ছিলাম বাবা, আমরা লাইনেই ছিলাম। I have two questions. One, the supplementary list came out yesterday. There is still no clarity how many have been deleted. A lot of people are unable to check their names on it. If the exercise is not completed, can elections still take place in Bengal on time? Because the last date of nomination is the day when the electoral rolls are frozen. So for second phase, that is 9th of April, and for What is your question actually? whether the Trinamool Congress will allow elections if the logical I don't know distribution- what thinking is going on in the BJP's mind. The Home Minister, what is actually thinking? What is the party policy about government election, West Bengal election? We have no clue. Maybe they have deeper or much dangerous something planning. So the list has been come out yesterday. There is actually no clarity, which my honorable colleague has just few minutes back said, that who are actually in the list, who are not in the list. That there is the big dilemma, big enigma. So what is actually they are doing about the planning of the about West Bengal election? Because they know, the Delhi know that they can't bank on the West Bengal state leaders of BJP. So the fight should be centralized from the Delhi. The war is going on from Delhi. Because they are representative, they are agent in the Bengal, they are incompetent, they are absolutely incapable. So they are doing the whole thing. So what is actually planned? So they are the coming out of the supplementary list is the midnight. Is this the freedom of midnight, or the lost freedom of in midnight? The novel of Dominic Lapierre. Also, tomorrow, AIMIM Chief Asauddin Owaisi is coming to West Bengal. We will be holding a press conference. A lot of political observers are suggesting that this could impact Trinamool Congress's Muslim vote share, which has so far always backed the party. How do you see AIMIM and Humayun Kabir joining hands in Bengal? I think you can remember that Vaisi, that person has come in the election of 2021. And there is also a big rumor was there that our main oppositions, Congress, CPM, ISF and MIM, they all will fight against Trinamool. And the result was 213. So at least 25 seats we have won, and particularly in those areas, which you were saying that BJP is thinking there is a deep implication in the Muslim vote. It create a big zero. No impact. আমি একটা কথা খালি জাস্ট বলে দিই, বাঁকুড়ায় বিজেপির ক্যান্ডিডেট নীলাদ্রি বাবু, তার যে নীলাদ্রি শেখর দানা, নীলাদ্রি শেখর দানা, তিনি তার যে ওনার সঙ্গে যে মিলিটারি থাকেন, সেই মিলিটারি বিজেপির পতাকা ক্যারি করছে। আপনি ভাবতে পারেন যে আমাদের কোনো সরকারি পুলিশ সেটা ক্যারি করতে পারে? কোন জায়গাটায় গণতন্ত্রকে নামিয়েছে? ওনার সঙ্গে থাকা মিলিটারিরা বিজেপির পতাকা ক্যারি করছে। এবং আপনারা দেখুন, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখুন, এটা হচ্ছে কানা খানা গানা দানা, হ্যাঁ কেমন লাগে কুমির ছানা। হ্যাঁ, এইটা হচ্ছে বিজেপি কিভাবে নির্লজ্জ ভাবে কেমন ব্যবহার। লাগে কুমির ছানা, হ্যাঁ, এটা হচ্ছে কুমির ছানা দেখাচ্ছে সেই উপেন্দ্র কিশোর। কানা খানা গানা দানা, হ্যাঁ, কেমন লাগে কুমির ছানা, বুঝেছেন? ওকে, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেসব জায়গাতে নমিনেশন জমা দেওয়া তার আগে যাতে এই নাম নথি যাচাই হয়ে যায়, আজকে কোর্ট পর্যবেক্ষণে বলেছে যে আপনারা কি মনে করছেন হয়ে যাবে? এই যে প্রক্রিয়া চলছে, দেখুন এটা তো পুরোটাই একটা ইচ্ছে করে প্রলম্বিত করা হচ্ছে, ব্যাপারটাকে ডিলে করানো হচ্ছে। সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে এটা তো একটা ওদের পরাজয় হয়েছে। এই পরাজয়টা নির্বাচন কমিশন মেনে নিতে পারছে না। যেমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওই শেষ অব্দি দিল্লিতে চলে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন, একজন লয়ার হিসেবে তো উনি শুধুমাত্র জাননি, উনি গেছিলেন মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য গেছিলেন।
এইটা যে গোটা ভারতবর্ষের মিডিয়া এইভাবে ওয়েলকাম করবে এবং এই যে যাকে এইটাকে বলে যে মানে ব্যাকরণ বহির্ভূত রাজনীতি, যে ব্যাকরণ ধরে যে রাজনীতি চলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় নিমেষে সেটাকে বাইপাস করেন এবং মানুষের জন্য ওখানে গিয়ে দাঁড়ান। তো এটা ওনাদের খুব ইগোয়ে লেগেছে, পছন্দ হচ্ছে না, ফলে এই সর্বাত্মক যুদ্ধ ওরা ঘোষণা করেছেন। এই যুদ্ধ যেটা আমার সতীর্থ বললেন, যে পার্থ বললেন যে ৭৩ জন অবজারভার রাতারাতি বসাচ্ছে, রাতারাতি এতগুলো রিটার্নিং অফিসারকে ট্রান্সফার করিয়ে দিচ্ছে, ডিজিপি, পুলিশ কমিশনার, এদের সবাইকে সরিয়ে দিচ্ছে। তো প্রশাসনিক কাঠামো এটা আমি ঠিক এই যে উদাহরণটা দিলাম, সুইজারল্যান্ড যখন দখল করে হিটলার, প্রথমে গিয়ে সবকটা বডি দখল করতে শুরু করে দিয়েছিল। এই প্রত্যেকটা বডি যে কনস্টিটিউশনাল বডি, এগুলোকে বিজেপি দখল করতে চাইছে। এরা বলতে চাইছে যে এই দেখুন এটাকে বলে শাহী সংবাদ, আর প্রথমে এটা শুরু হচ্ছে শাহী কোরমা দিয়ে। One of your colleague in ministry, Yep. Ghulam Rabbani, his name is not there in this supplementary list. There are 4 ministers whose name was not in the supplement, in the first list. First list. Yeah, yes. I will go with it because their name is declared. If their name is deleted, how they are going to contest the election? No, I think the first list their name was not there, but after that I think that all names are in the supplementary list. So Ghulam Rabbani's name is not there. not in the supplementary list. So it's a big constitution question. I can't answer now. I can't answer now right now on this, because this is I actually no idea the a candidate who is not in the candidate. He is a former minister. So former minister and candidate who is not in the list of the all citizens list. So I don't know. So why how they are treating us, how they are treating Bengali people, how they are Trinamool Congress. This is the fiery proof. আজকেও বিজেপি অফিসে বিজেপি কর্মীদের বিক্ষোভ। আজকে বলাগড়ের যিনি প্রার্থী হয়েছে সুমনা সরকার, তাকে মালযুক্ত করে বিক্ষোভ চলছে। রাজ্য বিজেপির নেতারা বলছেন দল বড় হচ্ছে এবং তার পাশাপাশি বিজেপি যে ক্ষমতায় আসছে তার একটা এটাকে ঠিক দল বড় হওয়ার নমুনা বলে না, এটাকে বলে কোন্দল বড় হওয়ার নমুনা, এটাকে বলে কুঁদুলেপনা। তো বিজেপির মধ্যে যে কোন্দল আছে এটা তারই প্রমাণ। আজকেও বিজেপি ছেড়ে দমদমে একদল মানুষ ব্রাত্য বসুর কর্মী সভায় যোগদান করলেন। আমি এখান থেকে ব্যারাকপুরে যাব, ওখানে ব্যারাকপুরে বিজেপির প্রথম সারির 5 জন নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। আর আগামী দিনে আরো দেখতে পারবেন সমস্ত বাংলা জুড়ে বিজেপির মধ্যে যে ভাঙন, কারণ এই বিশৃঙ্খল দল এবং বাংলা বিরোধী দলকে বাংলায় যারা প্রকৃত বাংলায় বসবাসকারী মানুষ, যে কোনো ভাষাভাষীরই লোক হোক, যারা বাংলায় দীর্ঘদিন ধরে বসবাস করে, বাংলার অস্মিতাকে বিশ্বাস করে, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বিশ্বাস করে, তারা বিজেপিকে এই বাংলার মাটিতে জায়গা দেবে না। আর আমি ব্রাত্যদার কথা দিয়েই বলছি, হিটলারের শেষের শুরু হয়েছিল রাশিয়া থেকে, আর এই যে নয়া হিটলার নরেন্দ্র মোদীরও শেষের শুরু বাংলার নির্বাচন থেকে, মনে রাখবেন। ধন্যবাদ। হ্যাঁ, শিওর।